ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? প্রাথমিক স্তরে ভর্তিতে কোনো পরীক্ষা নয় বলেন প্রধানমন্ত্রী। পড়ার বয়স হলেই স্থানীয় স্কুলে ভর্তির নির্দেশ। এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে ওই এলাকার সমস্ত শিশু স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। শিশুর স্বাভাবিক বিকাশে কমাতে হবে পড়ার চাপ, মত শিক্ষাবিদদের। বাবা মারা তার যে প্রস্তুতি নেন শিশুর উপর একটা অত্যাচারের পর্যায়ে পড়ে। বাচ্চাদের উপর থেকে যে এক্সট্রা প্রেশার সেটি চলে যাচ্ছে এবং বাচ্চারা মনের আনন্দে এখন লেখাপড়া করতে পারবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। ভোট বর্জনকারীদের পাশে আছেন নতুন ভিপি। কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, উপাচার্যের হুঁশিয়ারি। গ্যাস সংকটের মধ্যে চলছে দাম দ্বিগুণ করার প্রক্রিয়া, ক্ষুব্ধ গ্রাহক। দুর্নীতি বন্ধ হলে দাম বাড়াতে হবে না বলছেন বিশেষজ্ঞরা। রোহিঙ্গাদের জন্য বিদেশি অর্থের 75% খরচ হচ্ছে এনজিও কর্মীদের পেছনে। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তথ্য। 6 মাসে হোটেল বিলিয়ে গেছে 150 কোটি টাকা। এবং ঢাকা মেডিকেলের 6টি ক্যান্টিনে অভিযানে মিলল পচা বাসি খাবার, তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর। 4.5 লাখ টাকা জরিমানা। প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বন্ধ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুলে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। প্রথম শ্রেণীতে ভর্তির বয়স হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় স্কুলের শিক্ষার্থীকে ভর্তি করাতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শিক্ষা নিয়ে অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পড়াশোনা কি সেটা বোঝার আগেই প্রতি বছর কোমলমতি শিশুদের ভর্তি নামক যুদ্ধে নামতে হয়, যা লেখাপড়া নিয়ে শিশুদের মনে ভীতি তৈরি করার পাশাপাশি বাধাগ্রস্ত করে তাদের মানসিক বিকাশকেও। তাই দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্রতি বছর পালিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2019। প্রধানমন্ত্রী শিক্ষা নিয়ে শিশুদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আমাদের অনেক ছোটবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তাদের পড়াশোনাটা তার জন্য খেলতে খেলতে হাসতে হাসতে সুন্দরভাবে পড়াশোনাটাকে নিজের মতো করে নিয়ে যেন পড়তে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। প্রাথমিক ভর্তিতে ছাপানো প্রশ্নপত্রে যৌক্তিকতা প্রশ্ন তুলে প্রতিটি শিশুকে এলাকা ভিত্তিক স্কুলে ভর্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষাকে সার্বজনীন ও বহুমুখী করতে কাজ করছে সরকার। প্রাথমিক বিদ্যালয় যেমন মেয়েদের বিদ্যালয় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের স্কুলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে। এর ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট শিশুরা প্রতিযোগিতা করে করে এখন ধীরে ধীরে ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় আমাদের ছেলেমেয়েরা বেশ পারদর্শী হয়ে যাচ্ছে। এর আগে দেশে প্রাথমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখায় শ্রেষ্ঠ 19 শিক্ষক ও কর্মকর্তাকে এবং বিভিন্ন নৈপুণ্যে কৃতিত্বের জন্য 90 শিক্ষার্থীর হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন সরকার প্রধান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদেরা। তারা বলছেন, শিশুদের স্বাভাবিক বিকাশে তাদের উপর পরীক্ষার চাপ কমাতে হবে। এলাকা ভিত্তিক স্কুলে শিশুকে ভর্তি করানোর ক্ষেত্রে সব প্রাথমিক স্কুলের মান উন্নয়ন জরুরি বলেও অভিমত তাদের। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখনকার অভিভাবকদের বিশ্বাস, গাড়িতে চড়তে কেবল পড়াশোনা করলেই হবে না, পেছনে ফেলতে হবে সবাইকে। আর তাই প্রথম শ্রেণী থেকেই শুরু হয় রেসে দৌড়ানো। আর সেই সুযোগ নিয়েই কোচিং ও স্কুলগুলোতেও চলছে রমরমা বাণিজ্য। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা তুলে নেয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদরা বলছেন, অসুস্থ প্রতিযোগিতা থেকে রেহাই পাবে শিশুরা। বাবা মারা তার যে প্রস্তুতি নেন, শিশুর উপর একটা অত্যাচারের পর্যায়ে পড়ে। তারা মুখস্থ করান শিশুকে যে জিনিসগুলো তার মুখস্থ করা দরকার নাই। এই সময় শিশু ভর্তি হবে স্কুলে আনন্দ সহকারে, এবং তার যে মানসিক টেনশন সেটা অনেকভাবে প্রচণ্ডভাবে তার উপর মানসিক প্রভাব পড়ে। এছাড়াও রয়েছে সেটা ভর্তি পরীক্ষাই হোক আর লটারি হোক, দুটোই কিন্তু সে পাস বা ফেল, সে যে ব্যর্থ হবে বা সে সাফল্য হবে, দুটি এত অল্প বয়সে তার মধ্যে ঢুকে যায়। এলাকা ভিত্তিক স্কুলে ভর্তি করাতে অভিভাবকদের সচেতনতার দিকেও জোর দিলেন তারা। আন্তর্জাতিক বিশ্বেও আমরা দেখি যে 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 অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলে সে ক্যাচমেন্ট এরিয়াতেই সেই স্কুলে সে ভর্তি হয়। তাদের দুইটা কাজ হয়, একটি হচ্ছে স্কুলটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রেশার কাজ করে যে প্রতিটা স্কুলকে আমরা মানসম্পন্ন স্কুল পরিণত করব, এবং এই যে ভালো স্কুল সেই স্কুলগুলোর উপরে এক্সট্রা প্রেশার পড়ে যায়। যে স্কুলগুলোতে ভালো স্টুডেন্ট ভর্তি হচ্ছে সেটা একটা কিন্তু এক্সট্রা প্রেশারও কাজ করবে, এবং গার্জিয়ানরাও সেই স্কুলকে ভালোর ক্ষেত্রে আমরা প্যারেন্টিং এবং অভিভাবকরাও দায়িত্ব আছে। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক স্কুলের শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্ব দেন তারা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের পুনঃ তফসিল, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ভোট বর্জনকারী ছাত্র সংগঠনগুলো। দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর সহ 5 প্যানেলের 10 প্রতিনিধি। এদিকে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য। ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে বুধবারও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুর 1টার কিছু আগে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান নির্বাচন বর্জনকারী 5টি প্যানেলের নেতাকর্মীরা। পরে 5 প্যানেলের 2 জন করে প্রতিনিধি উপাচার্যের সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকেন। আধা ঘন্টা পর তাদের সঙ্গে যোগ দেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। উপাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। শনিবারের মধ্যে যদি পুনর্তফসিল ঘোষণা না হয়, যারা এই কারচুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয়, এরপরে কঠোর আন্দোলনে যাব। তিনি আমাদের দাবির ব্যাপারে কোনো ইতিবাচক দেননি। তিনি বরং যেটি বলেছেন যে যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ করে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না, তাদেরকে ক্রিমিনাল অ্যাক্টে মামলা দেওয়া হবে। তো আমরা বলেছি এতদিন যারা ক্রিমিনাল অ্যাক্ট করলেন তাদের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের ভিপি নুরুল হক নূর। এ সময় গণমাধ্যম কর্মীরা নবনির্বাচিত ভিপি নূরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি অসুস্থ বলে জানান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পরাজিত এজিএস প্রার্থী। যদিও পরে মহসিন হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নূর। এ সময় তিনি পুনর্নির্বাচনের আন্দোলনের সঙ্গে থাকার কথা বললেও ভিপি পদের দায়িত্ব নেওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে তারা যদি আমাকে বলে শপথ নিতে আমি শপথ নেব, তারা যদি বলে আমাকে শপথ না নিতে আমি শপথ নেব না। এদিকে ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভনের পরাজয়ের কারণ ব্যাখ্যা করে ভোটারদের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর নতুন এজিএস সাদ্দাম হোসাইন। আমাদের ভিপি পদে হারার ক্ষেত্রে আমরা যেটি মুখ্য কারণ মনে করি সেটি হচ্ছে যে প্রোপাগান্ডা ভিত্তিক যে রাজনীতি করা হয়েছে, ব্লেম গেম খেলার মাধ্যমে যে সিম্প্যাথি কার্ড আদায় করার চেষ্টা করা হয়েছে, এবং কুয়েত মৈত্রী হলের ঘটনার মাধ্যমে মিডিয়া ট্রায়াল করে ছাত্রলীগকে বিব্রতকর অবস্থায় ফেলানোর চেষ্টা করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করার চেষ্টা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেসবের বিরুদ্ধে আইন অনুক কঠিন ব্যবস্থা গৃহীত হবে। নতুন করে ভোট গ্রহণের আর কোনো সুযোগ নেই বলেও জানান উপাচার্য। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পর্যায়ক্রমে দেশের সব সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দেশের সব মাধ্যমিক বিদ্যালয় দাখিল মাদ্রাসায় আগামীকাল অনুষ্ঠেয় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন উপলক্ষে বিকেলে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ছাত্র সংসদ নির্বাচনে সরকার সব ধরনের
সহযোগিতা দেবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আমাদের সকল বিশ্ববিদ্যালয় এবং আমাদের যত কলেজগুলোও আছে সেখানেও আশা করি যে পর্যায়ক্রমে এই নির্বাচনের এই ছাত্র সংসদগুলো গঠিত হবে। এতদিন হয়নি, নানান কারণেই হয়নি। এখন যেহেতু শুরু হয়েছে, কাজে আমি আশা করছি যে হবে এবং আমাদের দিক থেকেও সকল রকমের সহযোগিতা থাকবে। এদিকে ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের 7 মার্চ নিয়ে এক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। আর ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তারা। দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন হয়েছে, এই নির্বাচনটাকে নিয়েও তারা কিভাবে কথাবার্তা বলছে আপনারা লক্ষ্য করেছেন। আজকে ছাত্রলীগ পরাজয় স্বীকার করে নিয়েছে বিপি পদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ আজকে ফিরত আসা শুরু করেছে, যে পরিবেশটা নষ্ট হওয়ার চেষ্টা করছিল তারা। বিভিন্ন হল সহ এই যে নির্বাচিত অন্যান্য প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু হয়েছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সকল ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও তারা ব্যর্থ হয়েছেন। গ্যাস সংকটের মধ্যেই দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ গ্রাহকেরা। তারা মনে করেন আবাসিক সহ সব খাতে গ্যাসের দাম বাড়ালে বিরূপ প্রভাব পড়বে জনজীবনে। আর বিশেষজ্ঞরা মনে করেন গ্যাসের দাম না বাড়িয়ে বরং জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের দিকে নজর দেওয়া উচিত। বেসরকারি চাকুরে ফিরোজা বেগমের 4 জনের সংসার। মহানগরীর এই ব্যয়বহুল জীবন আবারও গ্যাসের দাম বাড়ানো যেন তার জন্য মরার ওপর খাড়ার ঘা। এখন দাম করে 1440 টাকা। তো এটা হইলে পরে আমরা কিভাবে চলবো? ঢাকা শহরে আমরা বাসা ভাড়া দিয়ে থাকি, বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাই। জ্বালানি সংকট কাটাতে আমদানি করা হচ্ছে ব্যয়বহুল তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি। আগামী এপ্রিল থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 কোটি ঘনফুট এলএনজি। এই যুক্তিতে শুরু হয়েছে আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া। দাম বাড়াতে বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনের ওপর চলছে গণশুনানি, যেখানে আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব এসেছে এরই মধ্যে। এই ব্যয় নির্বাহ সাধারণ মানুষের পক্ষে অনেকটাই দুষ্কর। বেতন বাড়াইতে হইবে, একটা ড্রাইভার কিভাবে চলবে, মালিক তখন গ্যাসের গাড়ি রাখবো না, তাইলে আমাদের কি উপায় হইব? গাড়ি ভাড়া বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এটা তো আমাদের উপরে অনেক চাপ আসে না? এর জন্য আমার মনে হয় স্বাভাবিক থাকাই ভালো। গ্যাসের দাম, গ্যাসের মূল্য বাড়লে দরিদ্র মূল্য বাড়বে, বাড়ি ভাড়া বাড়বে, সবকিছু বাড়বে। আমরা দরিদ্র মানুষ, আমরা কোথায় যাব? আবার দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের ওপর বাড়তি দামের বোঝা না চাপিয়ে জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের ওপর জোর দিতে হবে। তিতাসের গ্যাস মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আর তিতাস সিস্টেমে তো ডেইলি আমার জানা মতে 200 মিলিয়ন গ্যাস চুরি হয়। তিতাস যে প্রপোজাল দিয়েছে সেটা ইমপ্লিমেন্টেড হলে আমাদের ইন্ডাস্ট্রিগুলি কম্পিটিটিভনেস হারাবে। সামগ্রিক জ্বালানি উন্নয়ন ব্যর্থতার কারণে আজ আমাদের এক্সপেন্সিভ বহু দামি এলএনজি আনতে হচ্ছে। সবশেষ 2017 সালের মার্চ মাসে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদের এই আদেশ দেন। আগামী 31 মার্চ এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন উচ্চ আদালত। শুনানিতে আদালত বলেছেন, এরই মধ্যে 3 দিন গণশুনানি হয়েছে আর 1 দিন বাকি আছে, কাজেই এ পর্যায়ে গণশুনানি বন্ধ করতে চান না তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, গ্যাসের দাম বাড়ার পর কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে আসতে পারবেন। বিইআরসির গণশুনানি স্থগিত চেয়ে হাইকোর্টে এ রিটটি দায়ের করেছিল ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। প্রস্তাবনায় তারা কোথাও কেন তারা দামটা বাড়াতে চাইছে সেটার কোনো যৌক্তিকতা ব্যাখ্যা করেনি। তারা $10 করে গ্যাস আমদানির কথা বলছেন। যেই পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত প্রশ্ন করেছেন যে যেখানে ভারত বাইরের থেকে $6 করে গ্যাস আমদানি করছে, সেখানে আমরা কেন $10 করছি, সেটার কোনো উত্তর বিআরসি কিংবা পেট্রোবাংলার পক্ষ থেকে মহামান্য আদালতের সামনে পেশ করা হয়নি। ফলে এই শুনানির পুরো প্রক্রিয়াটাই হচ্ছে বেআইনি। রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নে বেসরকারি সংস্থার মাধ্যমে আসা বিদেশি অর্থায়নের 75 ভাগই
এনজিও কর্মীদের পেছনে ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির প্রথম বৈঠক শেষে মন্ত্রী জানান, এনজিও কর্মীদের আবাসনেই শত কোটির ওপরে খরচ হয়েছে। বাংলাদেশে অবস্থানরত 11 লাখ রোহিঙ্গার জীবনমান উন্নয়নে বিদেশি অর্থায়ন আসছে দীর্ঘদিন ধরেই। তবে এই অর্থায়নের সিংহভাগই রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ব্যয় হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় বুধবার সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে উঠে আসে রোহিঙ্গাদের নিয়ে এনজিওগুলোর নানা কার্যক্রমের বিষয়টি। বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গত 6 মাসে এনজিও কর্মীদের হোটেল বিলেই খরচ হয়েছে 150 কোটি টাকার বেশি। বিদেশি অর্থায়নের 25 ভাগও রোহিঙ্গাদের জন্য ব্যয় হচ্ছে না বলে জানান তিনি। অনেক এনজিওই ধারণা করা হচ্ছে, আমাদের গোয়েন্দা রিপোর্টে আমরা সেগুলো লক্ষ্য করছি, যে ইল মোটিভ নিয়ে কাজ করে, এবং আপনারা শুনলে অবাক হবেন 150 কোটি টাকার উপরে হোটেল বিল দিয়েছে এনজিওদের। এই বিদেশ থেকে যে টাকা আনে সেটা যারা ভুক্তভোগী অর্থাৎ যারা রোহিঙ্গা তাদের জন্য 25% খরচ হয় না। আমরা পর্যালোচনা করে দেখেছি 75 ভাগই খরচ হয় যারা এগুলো দেখাশোনা করার জন্য যারা আসে ওনাদের জন্য। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর নিয়ে বিদেশিদের উদ্বেগের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। ভাষাঞ্চলে রেখে দিবে না চিটাগাঙে রেখে দিবে, এইটা তো বিদেশের কনসার্ন হওয়ার কথা না। তারা মানবেতর জীবনযাপন যাতে না করে, যাতে সুষ্ঠু লেখাপড়ার সুযোগ আছে কিনা, চিকিৎসার সুযোগ আছে কিনা, টয়লেট ফ্যাসিলিটি আছে কিনা, এই সমস্ত জিনিস দেখা। সে ব্যাপারে যদি তারা কোনো কনসার্ন থাকে নিশ্চয়ই সরকার সেটা বিবেচনায় নেবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে মোজাম্মেল হক বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা বাসি খাবার মজুদের অভিযোগে ঢাকা মেডিকেলের 6টি ক্যান্টিনকে 4.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অভিযানকে স্বাগত জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। এছাড়া রাজধানীর মিরপুরে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাবার এবং নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগে 4 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভেজাল বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ঢাকা মেডিকেলের রোগী, চিকিৎসক ও শিক্ষার্থীদের ক্যান্টিন সহ 6টি ক্যান্টিনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় ক্যান্টিনগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ছাড়াও পচা বাসি খাবার মজুদের প্রমাণ পায়। এই অভিযোগে 6টি ক্যান্টিনকে 4.5 লাখ টাকা জরিমানা করা হয়। আজকে এখানে আমরা রেস্টুরেন্টে দেখুন এই তেলাপোকা পাওয়া, তারপরে সবচেয়ে বড় কথা হলো খাদ্য ব্যবস্থাপনার মানটুকু, যেটি যে খাদ্য যেভাবে নিচে রাখতে হবে, একজনের স্যান্ডেল রয়ে গেছে, তার পাশে আমরা দেখলাম যে খাবারগুলো নিচে ফেলে রেখেছে। এই অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, তাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার পরও ক্যান্টিনগুলো খাবারের মান ও পরিবেশ ঠিক করা যাচ্ছে না। এই ধরনের অভিযান অব্যাহত থাকলে মেডিকেলের খাবারের মান ও পরিবেশ উন্নত হবে। কিছুটা অনিয়ম, অব্যবস্থাপনা, অনিয়ম না বলে অব্যবস্থাপনা দেখা গেছে, সেগুলি খুবই যৌক্তিক এবং আমরা এটাকে ওয়েলকাম করি। এবং আমি ওনাদেরকে বলছি যে আমরাও চেষ্টা করছি। আমরা আসলে তাদেরকে বিভিন্ন সময় নির্দেশনা দেই, ধরি, কিছু বিভিন্ন সময় হয়তো কিছু আমরা হুমকিও দেই। তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় সেগুলো তারা হয়তো কমপ্লাই করে না। তবে আজকে যেটা ওনারা করেছে, যে যেহেতু এখানে জরিমানার ব্যবস্থাটা করে দিয়েছে, সো এটা কিন্তু একটা বড় একটা দণ্ড আমি মনে করি। এর আগে সকালে রাজধানী মিরপুরে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় মেয়াদ উত্তীর্ণ খাবার এবং নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠান থেকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। মাংস পাওয়া গেছে, তাই স্মেল নিয়ে দেখা গেলো একদম পচে গেছে, সেগুলো তারা কিন্তু স্টোরে রেখে দিয়েছেন। এছাড়াও যেখানে পেস্ট্রি বানাচ্ছেন সেখানে বিভিন্ন কালারের উপস্থিতি পাওয়া গেছে, তার অধিকাংশই হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, যা বিষয়গুলো একেবারে হচ্ছে নিরাপদ খাদ্য বিরোধী কাজ। খাদ্যে ভেজাল বিরোধী এই অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানানো হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1.5 মাস ধরে বুড়িগঙ্গা ও তুরাগ পাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে জোরালো উচ্ছেদ অভিযান চললেও তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত একটি মামলাও করেনি BIWTA। জরিমানার পরিমাণও খুবই নগণ্য। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে চলমান অভিযানের 17তম দিনে বুধবার সকাল থেকে তুরাগ পাড়ে উচ্ছেদ চালায় BIWTA। সংস্থাটির ঢাকা বন্দর প্রধান বলেছেন, উচ্ছেদের পাশাপাশি দখলদাররা জরিমানা ও শাস্তির আওতায় না এলে অভিযান টেকসই হবে না। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, আসল অপরাধীদের সরেজমিনে না পাওয়ায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা যাচ্ছে না।
সদরঘাটের খেয়াঘাট স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুই প্রতিমন্ত্রী। বিকেলে সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ঘাট স্থানান্তর প্রক্রিয়া পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, সদরঘাটে কোনোভাবেই যেখানে সেখানে ঘাট থাকতে দেয়া হবে না। সম্প্রতি সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 7 জনের মৃত্যুর জের ধরে সেখানে দুর্ঘটনা কমাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেয়াঘাটগুলো সরিয়ে নির্দিষ্ট একটি স্থানে নেয় বিএডব্লিউটিএ। মাঝিরা বিষয়টি মেনে নিলেও ইজারাদার ও ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সব পাইকারি মার্কেট ও খেয়া নৌকা বন্ধ করে দেয়। সংকট সমাধানে বুধবার সদরঘাটে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও কেরানীগঞ্জ পাড়ের স্থানীয় সংসদ সদস্য, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে নসরুল হামিদ আগের নিয়মেই বিভিন্ন স্থানে ঘাট থাকার পক্ষে মত দেন। আমরা কেরানীগঞ্জের বাসিন্দা হিসেবে আমরা চাচ্ছি যাতে কেরানীগঞ্জের বাসিন্দাদের কোনো সমস্যা না হয়। ঘাটগুলো যদি কালকে বন্ধ করে দেন তাহলে এই চলাচল বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এক জায়গাটা দিয়েছে সেখান থেকে নামানো যাবে না, কারণ ঘাট চালু না। নতুন করে ঘাট কিভাবে নির্মাণ করা যায়, নির্মাণ হওয়ার পরে আমরা চেষ্টা করব আধুনিকভাবে কিভাবে তাদেরকে শিফট করে নতুন জায়গায় যাওয়া যায়, একটা ব্যবস্থা করে তারপরে আমার মনে হয় তারা একটা সমাধান করছে, তারা একটা মাস্টার প্ল্যান করছে। আমরা তাদের সাথে একমত, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী যাতে কাজ হয় সেটা আমরা দেখব। তবে নির্দিষ্ট ঘাটেই নৌকা ভেড়াতে হবে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ব্যবসার চেয়ে মানুষের জীবন গুরুত্বপূর্ণ। এই যান্ত্রিক যুগে এখানে ম্যানুয়াল কোনো সিস্টেম থাকতে পারে না, এটা সাংঘর্ষিক কোনো জায়গা আমরা অ্যালাউ করতে পারি না। কাজে আমরা এখানে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করব। ঘাট এলোমেলো থাকবে না, পরিকল্পিত থাকবে। এই জায়গায় কোনো আপোষ হবে না। এই সদরঘাট কি অবস্থায় আছে এটা বর্ণনা করার মতো না, এটা একটা পরিকল্পনার মধ্যে আমরা নিয়ে আসব। যদিও দুই মন্ত্রী স্বীকার করেন, সদরঘাটে শৃঙ্খলা ফিরে এলে নৌ দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? প্রাথমিক স্তরে ভর্তিতে কোনো পরীক্ষা নয়, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রী। পড়ার বয়স হলেই স্থানীয় স্কুলে ভর্তির নির্দেশ। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ, ভোট বর্জনকারীদের পাশে আছেন নতুন ভিপি। কেন কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, উপাচার্যের হুঁশিয়ারি। গ্যাস সংকটের মধ্যে চলছে দাম দ্বিগুণ করার প্রক্রিয়া, ক্ষুব্ধ গ্রাহক। দুর্নীতি বন্ধ হলে দাম বাড়াতে হবে না বলছেন বিশেষজ্ঞরা। রোহিঙ্গাদের জন্য বিদেশি অর্থের 75% খরচ হচ্ছে এনজিও কর্মীদের পেছনে, মন্ত্রিসভা কমিটির বৈঠকে তথ্য। 6 মাসে হোটেল বিলেই গেছে 150 কোটি টাকা। এবং ঢাকা মেডিকেলের 6 ক্যান্টিনে অভিযানে মিলল পচা বাসি খাবার। তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর, 4.5 লাখ টাকা জরিমানা। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।